আমরা সকাল ৮টার হাওড়া কাটোয়া লোকাল ধরে এগিয়ে চললাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর যাওয়ার জন্য নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া দুটো স্টেশনেই নামা যায়। হাওড়া থেকে দুটো স্টেশনের ভাড়া একই, তবে বিষ্ণুপ্রিয়া থেকে লঞ্চঘাট কাছে হয়, তাই আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমেছি। শীত পড়তেই মন যখন বলছে পালাই পালাই, তখন একটা দিনের ট্রিপেই না হয় ঘুরে আসা যাক কোথাও একটা থেকে। এবারের গন্তব্য মায়াপুর এবং নবদ্বীপ। আমরা সকাল সকাল উত্তরপাড়া থেকে কাটোয়া লোকাল ধরে এখন এসে পৌঁছে গেছি বিষ্ণুপ্রিয়া স্টেশন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে বাইরে বেরিয়ে আমরা টোটো ধরবো, টোটো করে এগিয়ে যাব লঞ্চ ঘাটের দিকে। বাইরেই প্রচুর টোটো রয়েছে, তো চলুন আগে টোটোতে যাওয়া যায়। মায়াপুর মায়াপুর কে যাবে গো? মায়াপুর 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 কে যাবে? মায়াপুর মায়াপুর দুজন আছে, 20 টাকা। উঠে পড়েছি টোটোয়, 20 টাকা করে পার হেড টোটো নেবে এবং পৌঁছে দেবে লঞ্চ ঘাট। সেখান থেকে লঞ্চ বের হতে হবে। আপাতত যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে লঞ্চঘাট পৌঁছতে 15 মিনিট মতো সময় লাগলো। আমার ঠিক পিছনেই হচ্ছে টিকিট কাউন্টার। দেখুন কি প্রচন্ড ভিড়। 2 রকমের টিকিট আছে, একটা হচ্ছে নৌকোর টিকিট আর লঞ্চের টিকিট। নৌকোর টিকিট 5 টাকা করে আর লঞ্চের টিকিট 10 টাকা করে। আমরা লঞ্চের টিকিট কেটে নিয়েছি। এদিক দিয়ে সব মানুষ ঢুকছেন লঞ্চ বা নৌকোয় যাওয়ার জন্য, আর এদিক দিয়ে মানুষ ফিরছেন। নৌকো বা লঞ্চে নদী পারাপারের সময় লাগে 7 মিনিট মতো। এখানে ভাগীরথী নদ ও জলঙ্গি নদী একে অপরের সাথে মিশেছে। এখানে দুটো নদীর জলের দুটো রং একসাথে মিশছে, স্পষ্টভাবে দেখা যায় লঞ্চ থেকে। নৌকো কিন্তু সরাসরি ভাগীরথী বরাবর অন্য পারে যায়, তাই নৌকায় গেলে এই দৃশ্য দেখা যায় না। আমরা লঞ্চে উঠে পড়লাম। এখানে লঞ্চের টিকিট কিন্তু নামার পরে চেক হয়, তাই টিকিট গুছিয়ে রাখবেন। নদীর এই পারে ঘাটের নাম হুলোর ঘাট। এখান থেকে 150 মিটার মতো হাঁটলে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের গেট অবধি যাওয়ার টোটো পাবেন। ভাড়া জনপ্রতি 10 টাকা। লঞ্চে করে ঘাট পেরিয়ে আমরা চলে এসেছিলাম হুলোর ঘাটে এবং হুলোর ঘাট থেকে আবার একটা টোটো নিয়ে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি মায়াপুরের ইসকন মন্দির দেখতে। হুলোর ঘাট থেকে মন্দির প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। চাইলে এই পথ হেঁটেও যাওয়া যায়। আমরা চন্দ্রোদয় মন্দিরের প্রবেশদ্বারে এসে পৌঁছলাম। মায়াপুরে ভোগ গ্রহণ করতে চাইলে পৌঁছেই আগে ভোগের কুপন সংগ্রহ করুন। আমার ঠিক পেছনেই রয়েছে বিভিন্ন প্রসাদের কুপন সেন্টার। মানে যেরকম প্রসাদ বা যেরকম ভোগ আপনারা গ্রহণ করতে চাইছেন সেরকমটা দেখে বুঝে এবং টাইমিংয়ের ওপর ডিপেন্ড করে নির্দিষ্ট কাউন্টার থেকে আপনাদের নির্দিষ্ট মূল্য দিয়ে কুপন সংগ্রহ করতে হবে ভোগ গ্রহণের জন্য। আমরাও এখান থেকেই প্রথমে সকালে এসে কুপন নিয়ে নিয়েছিলাম। এখানে ভবন অনুযায়ী বিভিন্ন প্রসাদের কুপন পাওয়া যায়, যার মূল্যও ভিন্ন ভিন্ন। গদা ভবনে দুপুরের প্রসাদ পাওয়া যায় ভাত, ডাল, পকোড়া, রুটি, সবজি, পনিরের তরকারি ও পায়েস, যার মূল্য 80 টাকা। প্রসাদ গ্রহণের সময় দুপুর 1টা থেকে 2:30। গীতা ভবনে মহাপ্রসাদে থাকে খিচুড়ি, ভাত, সবজি রসা, ডাল, পকোড়া, যার মূল্য 50 টাকা। এখানেও প্রসাদ গ্রহণের সময় দুপুর 1টা থেকে 2:30। তবে মাথায় রাখবেন, এই ভবন কিন্তু সব থেকে দূরে 4 নম্বর গেটের দিকে অবস্থিত। এছাড়া আছে নামহট্ট ভবন, যেখানে মহাপ্রসাদে ভাত, ডাল, মিক্স সবজি, পনির রসা সবজি, পায়েস 60 টাকায় পাওয়া যায়। এখানে অবশ্য 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য হাফ মূল্য লাগে। এছাড়া আছে সুলভ প্রসাদ হল, যেখানে দুপুরে থাকে খিচুড়ি, ভাত, সবজি, ডাল, মিক্সড ভেজ, যার মূল্য 50 টাকা।
এই ভোগ 12টা থেকে 4টে অবধি পাওয়া যায়। তবে প্রতি ক্ষেত্রেই 5 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের কুপন লাগবে। এছাড়া কেউ যদি মায়াপুরে বিনামূল্যে ভোগ গ্রহণ করতে চান, তার জন্য আছে অন্নদান কমপ্লেক্স। এখানে অবশ্য কুপনের জন্য সকালে লাইন দিতে হয়। প্রসাদ কুপন কাউন্টারের ঠিক উল্টো দিকে নাম সংকীর্তন হচ্ছে। এটি হলো শ্রীল প্রভুপাদের ভজন কুটির এবং এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। অখণ্ড হরিনাম সংকীর্তন, নন স্টপ হরিনাম সংকীর্তন, দিবারাত্র সারাক্ষণ এখানে সংকীর্তন চলে। এখানে ইসকনের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম, যা বিশ্বের সবচেয়ে বড় বৈদিক মন্দির হতে চলেছে। দর্শনার্থীদের জন্য টিকিট কেটে সেই মন্দির দর্শনের ব্যবস্থা আছে। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। আমরাও টিকিট নিয়ে এগিয়ে চললাম। এই হলো নতুন মন্দিরে ঢোকার কুপন, 50 টাকা পার হেড, দুজনের 100 টাকার কুপন। নতুন মন্দিরে এখনো কাজ চলছে, ভেতরটা এখনো পুরো কমপ্লিট হয়নি এবং এখানে কোনো দেবতার বিগ্রহ নেই, কিন্তু ভেতরে সুন্দর কারুকার্য এবং ভেতরটা কীরকম সেটা দেখার জন্য কুপন কেটে আমাদের মতন অনেকেই ঢুকছেন, আমরাও ঢুকছি। এরপরে গেট বন্ধ হয়ে গেলে আরও খানিকক্ষণ ওয়েট করতে হবে, তাই এগিয়ে যাই তাড়াতাড়ি। তোমায় রিতমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না, ওগো ছেড়ে দিলে ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না, না 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 ছেড়ে দেব না। নতুন মন্দিরে টিকিট কেটে ঢুকে পড়লাম বটে, তবে এখনো জোর কদমে কাজ চলছে, তাই প্রচুর ধুলো, চারদিকে বিভিন্ন রকমের কাজ হচ্ছে, তার একটা আওয়াজ। কিন্তু তার সাথে সাথে একজন গাইড রয়েছেন, যিনি পুরো ব্যাপারটা ডেসক্রাইব করে দিচ্ছেন যে এখানে ঠিক কোথায় কোথায় কি কি হতে চলেছে এবং কেমন হতে চলেছে এই পুরো নতুন মন্দিরটা। সেটা আমরা এখন কল্পনায় ভাবছি, সেটা আরও কিছু সময়ের অপেক্ষা। তারপরে পুরো ব্যাপারটা যখন রিয়েল হবে তখন বুঝতে পারবো। আপাতত ওই কেমন হতে চলেছে সেটার ফিল নিতে আসার জন্য টিকিট কেটে ঢোকা, না হলে সত্যি বলতে ভেতরে দেখার মতন তেমন কিছু তৈরি হয়নি। তবে এটা বোঝা যাচ্ছে কতটা এফোর্ট দিয়ে, কতটা খরচা করে এই পুরো মন্দিরটা বানানোর কাজ চলছে। মায়াপুরের চন্দ্রোদয় মন্দির দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়, তাই আমরা সেদিকে এগিয়ে চললাম। আমরা এখন রয়েছি চন্দ্রোদয় মন্দিরের সামনে। ভেতর থেকে আওয়াজ আসছে, শুনতে পাচ্ছেন, হরিনামের আওয়াজ, তার সাথে খোল করতালের আওয়াজ, চারদিকটা একদম মুখরিত এই সমস্ত ধ্বনিতে, তার সাথে ভীষণ সুন্দর একটা ধূপ ধুনোর গন্ধ নাকে আসছে। তবে চন্দ্রোদয় মন্দিরের ভেতরে মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ কোনো কিছু অ্যালাউড নয়, তাই ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। ঢোকার আগে এই যেখানে সিকিউরিটি চেকিং হচ্ছে, এখানে বেশ কড়া চেকিং পদ্ধতি। মন্দিরের পাশেই আছে জুতো ও ব্যাগ রাখার জায়গা। এখানে জুতো ও ব্যাগ রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন নিশ্চিন্তে। রাম গোবিন্দ হরি ভজো রে ভৈয়া, রাম গোবিন্দ হরি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই আমরা গোবিন্দাস রেস্তোরাঁয় এলাম। এখানে উপর তলায় ও নিচের তলায় খাবারের ব্যবস্থা আছে, তবে দাম একটু বেশির দিকে, আর প্রচুর ভ্যারাইটি আছে। গোশালা কত? দুজন 30 টাকা। 30 টাকা। এমনি সিঙ্গেলে গেলে কত করে নেন? 10 টাকা করে তখন? আচ্ছা আচ্ছা। আমরা একটা টোটোতে গোশালার দিকে এগিয়ে চললাম, তবে দূরত্ব অল্পই, চাইলে হেঁটেও যাওয়া যেতে পারে।
আমরা গোশালায় এসে পৌঁছলাম। গোশালায় ঢুকলেই একটা স্টল দেখতে পাবেন। এখানে বিশুদ্ধ ঘি, ক্ষীর, দই ইত্যাদি পাওয়া যায়। এই স্টলের ঠিক পেছনেই আছে গোশালা। এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের গরু আছে, যাদের নিত্য সেবা করা হয়। একটা টোটো নিয়ে আমরা চলে এসেছি গোশালায়। এখানে কিন্তু গরুদের খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে, বিভিন্ন রকমের মূল্যের বিভিন্ন রকমের খাবার তো খাওয়ানোও যায়। আর এই যে দেখুন আলাদা আলাদা ভাগ ভাগ করে প্রচুর গরু এখানে রয়েছে। হ্যালো, আমরা ফেরার সময় হেঁটে ফিরলাম। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এদিকে রয়েছে অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে ভোগ পাওয়া যায় এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এবং এখানে এই ভোগটা শুধু মানে দুপুরের ভোগ তা কিন্তু নয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা কুপন পাওয়া যায়, ফ্রিতে পুরোটাই। প্রত্যেকটা কুপন কালেক্ট করার জন্য আলাদা আলাদা সময় রয়েছে এবং কুপনের সংখ্যাটাও লিমিটেড। তাই এখানে যদি ফ্রিতে ভোগ গ্রহণ করতে হয় বেশ কিছুটা আগে থেকে এসে লাইনে দাঁড়াতে হবে, স্পেশালি শীতের সময় যখন প্রচুর মানুষ ভিড় করছেন মায়াপুরে। অন্নদান কমপ্লেক্সের এদিকেই রয়েছে গৌরাঙ্গ কুটির আর ঠিক পিছনেই রয়েছে প্রভুপাদ ভিলেজ। এই দুটোই থাকার জায়গা। আগে থেকে বুক করে আসা যায় অনলাইনে এবং থাকার জন্য খরচ সেটাও ভীষণ সামান্য একটা খরচ। তো আগে থেকে আপনারা যদি ভাবেন থাকবেন তাহলে বুক করে আসতেই পারেন। বেলা হয়েছে, তাই আমরা ভোগ গ্রহণের জন্য গদা ভবনের দিকে এগিয়ে চললাম। খুব ভিড় হয়েছে এখানে। লাইনে দাঁড়িয়ে কুপন দেখিয়ে এন্ট্রি নিতে হয়। ভেতরে বসার বিশাল জায়গা, সাধারণের জন্য মাটিতে বসে খাওয়া এবং বয়স্ক ও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে। ভোগ গ্রহণের প্রচণ্ড ভিড়। গদা ভবনের বাইরে আমরা বেশ কিছুক্ষণ 80 টাকার কুপন হাতে ওয়েট করে শেষমেশ এসে পৌঁছে গেছিলাম ভোগ গ্রহণের জন্য এবং নিয়েছি আমাদের ভোগ। এটা হচ্ছে 80 টাকার ভোগ। 80 টাকার ভোগে কী কী রয়েছে দেখুন, ভাত, ডাল, তার সাথে রয়েছে একটা সবজি, মানে ফুলকপি দিয়ে একটা সবজি রয়েছে, এদিকে রয়েছে পনিরের তরকারি, রুটি, আর এটা হচ্ছে একটা পকোড়া। শ্রীল প্রভুপাদের ভজন কুটিরের সামনে আমরা একটু আগে দাঁড়িয়েছিলাম। আর এখন যে জায়গাটায় রয়েছি এখানে রয়েছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি এবং সেই সংলগ্ন মন্দির। এই পথে মন্দিরে প্রবেশ করতে হয়, যদিও মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। মায়াপুর মন্দির প্রেমিসেসের মধ্যে অনেকগুলো থাকার জায়গা রয়েছে। আমাদের ঠিক পিছনেই রয়েছে শঙ্খ ভবন, এছাড়াও গদা ভবন রয়েছে, আরও অনেকগুলো থাকার জায়গা রয়েছে। এবং এখন যেটা সুবিধা হয়েছে সবকিছুই অনলাইনে বুক করে আগে থেকেই বুক করে আসা যায়। যদি আপনারা মায়াপুরে ইসকনের মধ্যে থাকতে চান তবে মাথায় রাখবেন সব ভবনই এখন অনলাইনে বুক করা যায়। ভবন অনুপাতে ভাড়া ভিন্ন। 1 নম্বর এন্ট্রি গেটের খুব কাছে হলো গদা ভবন এবং পদ্ম ভবন। চন্দ্রোদয় মন্দির লাগোয়া আছে শঙ্খ ভবন। 4 নম্বর গেট দিয়ে ঢুকলে পাবেন ঈশ্বরদান ভবন। এছাড়া আছে প্রভুপাদ ভিলেজ, যার বুকিং ফোন করে করতে হয়। আর আছে গৌরাঙ্গ কুটির, যেখানে মাত্র 100 টাকায় থাকা যায়। এবার মায়াপুরকে বিদায় জানিয়ে সেখান থেকে টোটো ধরে হুলোর ঘাট এসে লঞ্চ ধরে চলে এলাম নবদ্বীপ। আমরা এবারে ট্রেনে করে মায়াপুর নবদ্বীপ ঘুরলেও আপনারা চাইলে গাড়িতেও করে আসতে পারেন এই ট্রিপ। তবে সেক্ষেত্রে লঞ্চ পারাপারের আগে আপনাকে গাড়ি রেখে তারপরে লঞ্চে করে নিজেদের পেরিয়ে যেতে হবে মায়াপুর।
আমরা যখন বেড়াতে যাই তখন যেমন সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেড়াতে যাই, সেরকম গাড়িকে সাথে নিয়ে বেড়াতে যেতে হলে গাড়িকেও রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এক্ষেত্রে আমরা ভরসা করি 11 হাই প্রেশার কার ওয়াশারের ওপর। 11 হাই প্রেশার কার ওয়াশারের সাহায্যে খুব সহজেই বাড়িতেই কারকে বানিয়ে ফেলা যায় পরিষ্কার ঝকঝকে। ওয়াশারের এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা এই এন্ডটা, এই যে অ্যাটাচমেন্টটা রয়েছে, এই অ্যাটাচমেন্টটা এখানে এরকমভাবে জোরে লাগিয়ে দিয়ে এটা কিন্তু আপনারা বালতির মধ্যে ঢোকাতে পারবেন। এই অ্যাটাচমেন্টটা আপনারা লাগিয়ে এখানে আপনারা কিন্তু ট্যাপের সঙ্গেও ডাইরেক্ট কানেক্ট করতে পারবেন। এই যে অ্যাটাচমেন্টটা আছে, এই অ্যাটাচমেন্টটা এখানে লাগিয়ে এই নবটা ঘুরিয়ে দিলে এটা টাইট হয়ে গেল। আর এটা এইখানে যে মোটর আছে, মোটরটা কিন্তু বেশ হেভি, এইখানে এই ক্যাপটা খুলে এখানে কিন্তু এটা লাগিয়ে টাইট করে দিলে এটা আটকে যাবে। মানে আপনার কিন্তু যেখান থেকে জল আসবে তার কানেক্টিভিটিটা হয়ে গেল। আর উল্টো দিকে এই যে এটা রয়েছে, এখান থেকে কিন্তু আউটলেট বেরোচ্ছে, এখান থেকে যে স্প্রেয়ারটা রয়েছে সেই স্প্রেয়ারটা দিয়ে আপনি জল স্প্রে করতে পারবেন গাড়ির মধ্যে। এখানে একটা পাওয়ার গান দেওয়া আছে, এই গানটা দিয়ে কিন্তু স্প্রে করা যাবে জল। আর এর যে তলাটা রয়েছে, এই তলাটায় এই জায়গাটা অ্যাটাচমেন্টটা হয়। এই গানের স্পিডটা কিন্তু খুব বেশি। আমি এই যে এখানে স্প্রে করছি, দেখুন কেমন জোরে যাচ্ছে, ব্যাপারটা পুরোটা ধোয়া হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো জায়গাটা। আর আরেকটা ব্যাপার, এর যে মুখটা আছে, এই মুখটাকে যদি ঘোরায় সেক্ষেত্রে এই দেখুন স্প্রে কেমন হচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক, যেরকম আপনার স্পিড চাই সেরকম হবে ব্যাপারটা। এর ভেতরে আপনারা কিন্তু শ্যাম্পু বা ফোম দিতে পারেন, ফোম দিয়ে স্প্রে করতে পারেন, তাহলে গোটা গাড়িতে কিন্তু শ্যাম্পু ছড়িয়ে যাবে, বা ফোম হলে গোটা গাড়ি ফোমে ভরে যাবে। এটার আরেকটা সুবিধা হলো, আপনার আশেপাশে যদি কোনো ছোটোখাটো জিনিস, নোংরা জিনিস থাকে, তাতে কিন্তু এই জল স্প্রে করে আপনি পরিষ্কার করতে পারবেন। আর তাছাড়া আপনার ধরুন কোনো গ্যারেজে গাড়ি রেখেছেন, সেই গ্যারেজ নোংরা হয়ে আছে, সেই গ্যারেজটাও কিন্তু এটা দিয়ে পরিষ্কার করতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই 11 সুপ্রিম হাই প্রেশার ওয়াশার ব্যবহার করে দেখুন গাড়ি পরিষ্কারের জন্য। এটা কিন্তু বেশ কাজের জিনিস। ঘাটের পাশ থেকে একটা টোটো বুক করে নিলাম। নবদ্বীপের 7টা মন্দির ঘুরিয়ে নবদ্বীপ ধাম স্টেশনে ড্রপ করার জন্য রিজার্ভ টোটো ভাড়া নিল 300 টাকা। আমরা প্রথমেই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে এলাম। শ্রীল ভক্তি বৈভব পুরী গোস্বামী মহারাজ এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন প্রতিষ্ঠা করেন। এখানের মূল দেবতা রাধা ও কৃষ্ণ। এখানে একটি গুপ্ত বৃন্দাবন আছে, যেখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। এর ভেতরে রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা প্রদর্শিত হয়েছে। এরপর আমরা টোটোতে এগিয়ে চললাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের উদ্দেশ্যে। মায়াপুর ঘুরে আমরা কিছুক্ষণ আগেই এসে পৌঁছে গেছি নবদ্বীপ। আর নবদ্বীপ মানেই মনে আসে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের কথা, এবং ঠিকই ধরেছেন, আমরা এখন যে জায়গাটায় রয়েছি এটাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আশ্রম প্রাঙ্গণের একটি বোর্ড জানান দেয়, বৈষ্ণব চূড়ামণি গৌরগত প্রাণশীল ব্রজমোহন দাস মহারাজ 1323 সাল থেকে 1338 সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চড়াভূমির স্থানে স্থানে প্রায় 700টি কূপ খননের সময় এই স্থানে 20 হাত মাটির নিচে পূর্বকালে গঙ্গাগর্ভে পতিত শ্রী গৌরাঙ্গ জন্মস্থানের মন্দির প্রাপ্ত হন। এরপর আমরা সোনার গৌরাঙ্গ দেখার জন্য এগিয়ে চললাম। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এর পিছনেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভু মানে গৌরাঙ্গ মহাপ্রভু তার বড় ভাইয়ের মন্দির। এই মন্দিরের ভেতরেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে সোনার গৌরাঙ্গ, সেখানে খুব ভিড়। তো যাওয়া যাক সোনার গৌরাঙ্গ দেখতে। সোনার গৌরাঙ্গ দর্শন করার জন্য 5 টাকা করে টিকিট লাগে। 5 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে গিয়ে সোনার গৌরাঙ্গ দর্শন করব। তো চলুন সোনার গৌরাঙ্গকে দর্শন করা যাক। এর পাশেই আছে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির। আমরা হেঁটেই সেখানে এলাম। এই যে মন্দিরটি, এটি হচ্ছে ধামেশ্বর শ্রী শ্রী মহাপ্রভু শ্রী মন্দির, এবং নামটা থেকেই খানিকটা আন্দাজ করা যাচ্ছে। আমরা যে বলি নবদ্বীপ ধাম, এবং স্টেশনের নামও নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামে রূপান্তরিত হয় এই মন্দির থেকেই। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে এই মন্দির থেকেই শেষবারের মতন নবদ্বীপ ছেড়ে চলে যান পুরীর উদ্দেশ্যে।
এরপর আমরা শ্রী শ্রী মহাপ্রভুর আদেশ অনুসারে প্রতিষ্ঠিত মন্দির ঘুরে সাবিত্রী দই ভান্ডারের দিকে এগিয়ে চললাম নবদ্বীপের বিখ্যাত লাল দই কেনার জন্য। নবদ্বীপ মানেই বিখ্যাত লাল দই। আর সারাদিন মায়াপুর নবদ্বীপ ঘোরাঘুরির পর যখন বাড়ি ফিরবো, বাড়ির জন্য লাল দই নিয়ে যাব না তা কি হয়? তো আমরা এখন চলে এসেছি এখান থেকে লাল দই নিয়ে তবেই বাড়ি ফিরবো। এখানে বিভিন্ন সাইজের হাঁড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো একদম 500-600 গ্রাম ওজনের। ওখানে রয়েছে 1 কেজি, ওদিকে আরো বড় বড় হাঁড়ি রয়েছে। তো আমরা আমাদের প্রয়োজন মতন দই কিনে, নবদ্বীপের বিখ্যাত লাল দই কিনে এখন বাড়ি ফেরার পথ ধরবো। টোটোতে নবদ্বীপ ধাম স্টেশন পৌঁছে সেখান থেকে সন্ধে 6:21 কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল পৌঁছে সেখান থেকে আরেকটা লোকাল ট্রেন ধরে বাড়ি ফিরলাম।